চলতেছে? আসসালামু আলাইকুম। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব পদ প্রকরণ এই অধ্যায়টা নিয়ে। জি ঠিক আছে, আমাকে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা আমাকে একটু কনফার্ম করবেন, তাহলে আমি চলে যাব সরাসরি আমাদের যে আজকের ক্লাস সেই ক্লাসে আমি চলে যাব। ঠিক আছে, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলেন আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। অল ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো আজকে প্রথমত আমরা যেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব ক্রিয়াপদ। কি পদ বলেন? ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ যেই অধ্যায়টা, এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ক্রিয়াপদের অনেকগুলো ডেফিনেশন আছে, অনেকভাবে আমরা ক্রিয়াপদকে ভাগ করতে পারি। তার মধ্যে আমরা ক্রিয়াপদকে প্রথমত ভাব প্রকাশের ভিত্তিতে যদি ক্রিয়াপদকে ভাগ করি, ভাব প্রকাশ, ক্রিয়াপ্রকাশ বলেন তো, ভাব প্রকাশ। 9-10 বইতে ক্রিয়াপদ 8 প্রকার দেওয়া আছে। সো অপশনে 2 দেওয়া থাকলে কখনোই 8 দেওয়া থাকবে না, বুঝছেন? 9-10 বইতে 8 প্রকার দেওয়া আছে, এটা ক্লাসের শেষে বলতাম, মানে এই পুরো জিনিসটা শেষ হলে আপনি জিনিসটা বুঝতে পারতেন। সো এটা আমি আপনাদের যা কিছু ব্যাপার আছে সবকিছু আমি কিন্তু ক্লাসে ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা ফাইন, তাহলে আমরা হোপফুলি আমাদের আজকের ইয়েটা আমি শুরু করি। হ্যাঁ, আচ্ছা, এক্সামে হলো আপনাদেরকে এক্সাম কিন্তু লেকচার মানে সমাধান যেটা সলভ শিটটা কিন্তু দিয়ে দেওয়া হয়। তাহলে আমরা শুরু করি। তো প্রথমেই আসেন, ভাব প্রকাশের ভিত্তিতে আমরা ক্রিয়াটাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা। 2 নাম্বার হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা। এখন সমাপিকা ক্রিয়া মানে বুঝতে পারতেছেন, যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব সম্পূর্ণ হয়। সমাপিকা ক্রিয়া মানে কি? যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব সম্পূর্ণ হয়, মানে যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয়। কথা কি বুঝছেন? যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেই ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয় সেটা সমাপিকা ক্রিয়া। যেমন দেখেন, আমি যদি বলি সে খাচ্ছে, এটা দ্বারা কিন্তু মনের ভাব শেষ হয়, খাচ্ছে। কিন্তু দেখেন যদি বলি খেয়ে, আচ্ছা বলেন তো খেয়ে ক্রিয়া দ্বারা কি মনের ভাব শেষ হয়? আমি ভাত খেয়ে, তুমি ভাত খেয়ে, বলেন এইটা দ্বারা কি কখনোই মনের ভাব শেষ হয়? বুঝছেন? তাহলে এখন দেখেন তো, এই যে খেয়ে, এই ক্রিয়াটা দ্বারা কিন্তু মনের ভাব শেষ হয় না। দেখেন যাচ্ছে, এই ক্রিয়াটা দ্বারা মনের ভাব শেষ হয়। যাচ্ছে, সে যাচ্ছে, আমি যাচ্ছে, আমি যাচ্ছে তো হয় না, সে যাচ্ছে, রহিম যাচ্ছে। কিন্তু দেখেন তো গিয়ে, এই গিয়ে ক্রিয়া দ্বারা কি মনের ভাব শেষ হয়? হয় না। আপনি গিয়ে দিয়ে একটা বাক্য বানান, আমি গিয়ে, মানে গিয়ের পর আর কিছু আইনেন না, আমি গিয়ে, তুমি গিয়ে, বাজারে গিয়ে, বাক্য কিন্তু শেষ হয় না। তার মানে এটা হচ্ছে অসমাপিকা, বুঝছেন? এরপর দেখেন আমি যদি বলি যে করব, এটা কিন্তু সমাপিকা, করব। কিন্তু দেখেন তো করলে, করলে এটা কিন্তু অসমাপিকা। এইবার আসেন আপনারা একটু সমাপিকা অসমাপিকা এটা একটু আইডেন্টিফাই করেন তো। আমি কয়েকটা ক্রিয়া লিখি, দেখেন আপনারা এগুলো পারেন কিনা। 1, বলতে, মানে সমাপিকা না অসমাপিকা এটা একটু আইডেন্টিফাই করেন। 2, খেললে, ঠিক আছে। 3, যে। 4, করেছিলাম। এই 4টা থেকে আপনারা সমাপিকা অসমাপিকা এটা আইডেন্টিফাই করেন তো। আমি ভাত খেয়েছি এটা বলা লাগবে না, আপনি শুধু খেয়েছি বললেই মনের ভাব প্রকাশ হবে। যেমন তুমি কি খেয়েছো, আমি বললাম খেয়েছি, দেখছেন শেষ।
কোশ্চেন সলভ করা লাগবে না। আপনার যেই কোশ্চেনটাতে সমস্যা, ওই কোশ্চেনটা আপনি ডিসকাশন গ্রুপে, আমাদের পরীক্ষাতে যে প্রশ্নের উত্তর আপনি বুঝেন নাই, আপনার কোশ্চেন সলভের জন্যই তো ডিসকাশন গ্রুপ খোলা আছে। আপনার আলাদা মানে সলভ ক্লাস তো নেওয়ার দরকার নেই, আপনার 24 ঘন্টা সলভ ক্লাস হবে আপনার ডিসকাশন গ্রুপে। ধরেন আপনি একটা প্রশ্ন বুঝেন নাই, ওই প্রশ্নটা আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দেবেন, শেষ। ওখানে আপনাকে সলভ দিয়ে দেওয়া হবে, সহজ জিনিস। ওখানে অ্যাপ্রুভ করে দিলে আর একজন না একজন আপনাকে সলভ করে দিবে, আপনারা নিজেরাও আলোচনা করে বুঝতে পারবেন। আচ্ছা, এইবার দেখেন, বলতে খেললে যে এই তিনটা দ্বারা কিন্তু মনের ভাব শেষ হয় না, এই তিনটা অসমাপিকা। দেখেন, আমি যদি বলি সে কথা বলতে, শেষ হয় না। আমি খেললে, শেষ হয় না। হ্যাঁ, সে বাজারে যে, শেষ হয় না। কিন্তু করেছিলাম, এটা কিন্তু শেষ হয়। আমি করেছিলাম, আমি কাজ করেছিলাম, বুঝছো? তাহলে সমাপিকা অসমাপিকা, এটা তো বুঝতে পারছেন যে সমাপিকা অসমাপিকা, এই কনসেপ্টটা আপনাদের আশা করি ক্লিয়ার। তাহলে জিনিসটা কি আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বলেন তো, সমাপিকা অসমাপিকা এই কনসেপ্টটা কি বুঝা গেছে? বলেন, এটা ক্লিয়ার কিনা? যদি এইটা ক্লিয়ার হয়, তাহলে এইবার আসেন আমরা একটু যেই কনসেপ্টটা পড়বো, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যদিও এটা মানে ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়াপদের প্রকার না, তবুও এইটা পড়লে এটা অনেক ইজি। এখন যৌগিক ক্রিয়াটা কি? যৌগিক ক্রিয়া হচ্ছে যেই ক্রিয়াটা বলতে, যৌগিক ক্রিয়া কি এটা বুঝেন। অর্থাৎ এই ক্রিয়াটা প্রথমটা, এটা হবে অসমাপিকা ক্রিয়া, এটা অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? প্লাস এরপর হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। তাহলে দেখেন, একটা অসমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, কথা বুঝছেন? অর্থাৎ এই যে অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া দুইটা মিলে একসাথে হচ্ছে যৌগিক ক্রিয়া, কথা বুঝছেন? অসমাপিকা ক্রিয়া খাচ্ছে যাচ্ছে, আমার কাছে অসমাপিকা মনে হয়। রহিম কি করতেছে, আমি বললাম খাচ্ছে, সমাপিকা, শেষ। এক বাক্যে আপনি শেষ করতে পারবেন। অর্থাৎ যদি কখনো দেখেন জাস্ট ক্রিয়াটা বললে কোনো প্রশ্নের উত্তর হয়ে যায়, তার মানে সেটা সমাপিকা। আমি বললাম সে কি যাচ্ছে, আপনি বললেন যাচ্ছে, শেষ, উত্তর শেষ, তার মানে সমাপিকা। কিন্তু আমি বললাম সে কি যাচ্ছে, আপনি বললেন গিয়ে, হবে না। আপনি বললেন যে সে রাত 12টায় গিয়ে, দেখেন বাক্য কিন্তু কমপ্লিট না। সো আশা করি বুঝতে পারছেন। করেছিলাম দ্বারা সম্পূর্ণ মনোভাব প্রকাশ অবভিয়াসলি হয়। তুমি কি কাজটি করেছ, তুমি কাজটি কখন করেছো, তুমি কি গতকাল কাজটি করেছ, করেছিলাম, শেষ, করেছিলাম, হয়ে গেল। এটা কোন পদ পড়াচ্ছেন? এটা ক্রিয়াপদ, এটা তো না বুঝার কিছু নাই, ক্রিয়াপদ। এখন কি বলছে বলেন, যৌগিক ক্রিয়া কি? যদি দেখেন যে একটা অসমাপিকা আর একটা সমাপিকা ক্রিয়া দুইটা যদি একসাথে হয়, তাহলে সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। দুইটাকে একসাথে বলো যৌগিক ক্রিয়া। যেমন দেখেন, আমি একটা বাক্য বললাম, বাক্যটা হচ্ছে এরকম, সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো। এখন দেখেন তো, সাইরেন এটা বেজে, এটা কি, এটা কোন ক্রিয়া বলেন তো? বেজে কোন ক্রিয়া? দেখেন, বেজে ক্রিয়া দ্বারা কি মনোভাব প্রকাশ হয়? দেখেন, আপনি বেজে দিয়ে যে কোনো একটা বাক্য লিখেন, মানে বেজে এইটার পর আর কোনো ক্রিয়া আনবেন না। ঘন্টা বেজে, গিটার বেজে, তাই না? সাইরেন মানে কি, ঘন্টা। তো দেখেন, একটু পর্যন্ত যদি বলেন, বাক্যটা কিন্তু কমপ্লিট হচ্ছে না, এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু উঠলো, এটা সমাপিকা ক্রিয়া। এই ক্রিয়াটা দ্বারা মনোভাব প্রকাশিত হয়। উঠলো, সে কি ঘুম থেকে উঠলো, আমি বললাম যে উঠলো। তাহলে দেখেন তো, এই যে দুইটা ক্রিয়া, একটা অসমাপিকা আর একটা সমাপিকা, এই দুটো ক্রিয়া একসাথে হই, এই দুটো ক্রিয়াকে আমরা কি বলতে পারি বলেন তো? এই দুটো ক্রিয়াকে আমরা বলতে পারি এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। কি ক্রিয়া বলেন? যৌগিক ক্রিয়া, কথা বুঝছেন? যৌগিক ক্রিয়া। আবার দেখেন, আমি যদি বলি যে, দেখেন আমি বললাম যে আমাকে যেতে হবে, যেতে হবে। এখন বলেন, দেখেন যেতে, এটা দ্বারা কি মনোভাব প্রকাশিত হয়? না, এটা অসমাপিকা। হবে, হবে। আমি বললাম আমাকে দিয়ে কি হবে, আমাকে দিয়ে কি হবে, তারপর আপনি বললেন যে হবে, হবে। এই যে দেখেন, এটা দ্বারা মনোভাব প্রকাশিত হচ্ছে, তার মানে এটা হচ্ছে কি, সমাপিকা ক্রিয়া। এখন এই অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া দুইটা মিলে তৈরি করে এই দুটো একসাথে, এটাকে বলে কি, যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া। তাহলে এইবার বলেন তো, যৌগিক ক্রিয়ার কনসেপ্টটা কি বোঝা গেছে ভাইয়া? বলেন তো, যৌগিক ক্রিয়া কি বোঝা গেছে? বলেন তো, যৌগিক ক্রিয়া কি বোঝা গেছে? এখন অনেক যৌগিক ক্রিয়া আপনি নিজেই বানাইতে পারবেন, পারবেন না?
পারবেন না? আপনি নিজেই কিন্তু অনেকগুলো যৌগিক ক্রিয়া বানাইতে পারবেন। যেমন দেখেন চলে গেল, চলে কিন্তু অসমাপিকা, গেল সমাপিকা। হ্যাঁ, বুঝছেন? বলতে চাই, দেখেন বলতে অসমাপিকা, চাই সমাপিকা। হ্যাঁ, তো এই যে দেখেন একটা অসমাপিকা আর একটা সমাপিকা, বুঝছেন? যদি বলি পড়তে বস, তাহলে দেখেন পড়তে অসমাপিকা, বস সমাপিকা। ঠিক আছে, পারবেন? দুটো একসাথে অসমাপিকা সবসময় একসাথে, দুটো একসাথে এবং অসমাপিকা সবসময় প্রথমে বসবে, এটা আবার কেমন কথা? দুটো একসাথে এবং অসমাপিকা সবসময় একসাথে বসবে, বুঝি নাই। খেয়ে উঠলাম, ভেরি গুড। সে উঠে গেল, এই যে দেখেন সে উঠে গেল, খেয়ে উঠলাম, দেখছেন? এগুলো হচ্ছে যৌগিক ক্রিয়া। এগুলো কি ক্রিয়া বলেন তো? যৌগিক ক্রিয়া। তাহলে আশা করি আমাদের ক্রিয়া রিলেটেড যেই ব্যাপার সেটা মোটামুটি আমরা বুঝতে পারছি। এখন আসেন আমরা একটা সহজ কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এইবার আসেন এইটা আমরা একটু আলোচনা করি, একটু একটু দেখেন তো। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে কর্মের ভিত্তিতে আবার আমরা ক্রিয়াপদকে অনেকভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে সকর্মক ক্রিয়া, সকর্মক। 2 নম্বর হচ্ছে অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। 2 নম্বর হচ্ছে অকর্মক ক্রিয়া। 3 নম্বর কি? দ্বিকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, বুঝছেন? এখন একটু ভাই খেয়াল করে, সকর্মক মানে কি এটা একটু বুঝতে হবে। সকর্মক মানে হচ্ছে কর্মসহ, কর্মসহ মানে কর্ম আছে। অকর্মক মানে কি? কর্ম কয় আমি নাই। দ্বিকর্মক মানে হচ্ছে কি? কর্ম দুইটা। কর্ম কয়টা? দুইটা। এটা হচ্ছে টেকনিক। এখন কর্ম তো আপনাকে বুঝতে হবে, কর্ম তো বুঝতে হবে। তাহলে সকর্মক কর্ম একটা মানে কর্ম আছে, অকর্মক কর্ম বলে আমি নাই, দ্বিকর্মক কর্ম আছে দুইটা। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন, এই জিনিসটা বুঝতে গেলে আপনাকে এই কনসেপ্টটা একটু বুঝতে হবে। কর্ম কিভাবে বের করে? সাধারণত ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যেটা পাই সেটা হচ্ছে কর্ম। কি বলছি বলেন? সাধারণত কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যেটা পাই সেটাকে বলে, সেটা হচ্ছে কর্ম। যেমন দেখেন আমি বাবাকে শ্রদ্ধা করি, আমি বাবাকে শ্রদ্ধা করি। এখন ক্রিয়া কি বলেন তো? করি। এখন দেখেন করিকে প্রশ্ন করেন যে কাকে করি, দেখেন উত্তর হচ্ছে বাবাকে, এটা কর্ম। দেখেন যদি বলি আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলি, এখন দেখেন তো কি খেলি? ক্রিকেট, এটা হচ্ছে কর্ম। দেখেন আমি একটু খেয়াল করে দেখেন, আমি ভাত খাই, আমি ভাত খাই, দেখেন কি খাই? ভাত, এটা হচ্ছে কর্ম। দেখেন আমি যদি বলি মা শিশুকে, দেখেন মা শিশুকে বই পড়ায়, তাহলে দেখেন এখানে কিন্তু কর্ম দুইটা। কি পড়ায়? বই। কাকে পড়াই? শিশুকে। তাহলে কর্মের কনসেপ্টটা বুঝতে পারছেন? বুঝছেন? এখন এইখানে এবার একটু খেয়াল করেন, কর্মটা কি বুঝছেন? অর্থাৎ কর্মটা বুঝতে পারছেন? কিভাবে কর্ম বের করবেন বাক্য থেকে? কর্ম বের করতে পারবেন? বলেন, কর্ম কি বের করে? দেখছেন স্টুডেন্ট সংখ্যা কিন্তু কমে গেছে, বললাম না? ওই যে টাকা দিয়ে কোর্স কিনছে, 250 স্টুডেন্ট ক্লাস করতে, এখন 185, আরো কমবে। আপনি মিলেই দেখেন আরো কমবে, কমতে 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 20-30 জনে চলে আসবে। ধৈর্য নাই, 40টা ক্লাস, আল্লাহ 40টা ক্লাস, 3-4টা করার পরে তো হয়রান আমরা, 3-4টা করার পরে তো আমরা সব হাল ছেড়ে দিই। ঠিক আছে, আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখন সকর্মক কি? যেখানে একটা কর্ম। যেমন খেয়াল করে দেখেন সকর্মক কি? যেখানে একটা কর্ম। যেমন দেখেন আমি যদি বলি যে আমি চাঁদ দেখি, আমি কি দেখি? চাঁদ দেখি। এখন দেখেন কি দেখি? উত্তর হচ্ছে চাঁদ। এই যে দেখেন একটা কর্ম। কাকে দেখি? উত্তর আছে নাই, একটা কর্ম। সো যেহেতু একটা কর্ম, এই জন্য এই ক্রিয়াটাকে আমরা বলি এটা হচ্ছে সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। এখন বলবেন ভাইয়া এটা কি সমাপিকা ক্রিয়া না? অবভিয়াসলি সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া তো ভাবের ভিত্তিতে, মানে ভাবগত প্রকাশের ভিত্তিতে, আর এটা কিন্তু কর্মের ভিত্তিতে, বুঝছেন? ঠিক আছে, বুঝছেন? তাহলে এটা সকর্মক ক্রিয়া। এখন অপশনে সকর্মক আর
সমাপিকা দুইটা কখনো জীবনে একসাথে দিবে না, কারণ দুইটাই রাইট অ্যান্সার। কর্মের ভিত্তিতে বললে সকর্মক, আর যদি বলে ভাবের ভিত্তিতে, ভাব প্রকাশের ভিত্তিতে, তাহলে হচ্ছে সমাপিকা। আচ্ছা, এইবার আসুন অকর্মক, মানে যেখানে কোনো কর্মই থাকবে না। যেখানে কি করবে না? কোনো কর্মই থাকবে না, বুঝছেন? যেমন খেয়াল করেন, আমি বললাম যে আমি বিকেলে বিকেলে মাঠে খেলি। এখন দেখেন তো এই ক্রিয়াটা একটু খেয়াল করেন, ক্রিয়াটা কি? খেলি। এখন এখানে খেলিকে প্রশ্ন করেন, কি খেলি? উত্তর আছে? বলেন কি খেলি? উত্তর আছে? নাই। কাকে খেলি? যদি কাউকে খেলা যায় না, কিন্তু ধরেন মানে যেহেতু কি কাকে দিয়ে প্রশ্নগুলো পাওয়া যায়, তাহলে কি খেলি? উত্তর নাই। কাকে খেলি? উত্তর নাই। উত্তর আছে? নাই। তার মানে এই যে খেলি, এটার কোনো উত্তর নাই, তার মানে এটার কোনো কর্ম নাই, সুতরাং এই জন্য এটাকে বলা, এটা হচ্ছে অকর্মক। আদিকর্মক কি? যে এখানে দুইটা কর্ম থাকে। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম যে নানা আমাকে টাকা দিলেন, টাকা দিলেন। এখন দেখেন কি দিলেন? টাকা। কাকে দিলেন? আমাকে। দেখেন এখানে দুইটা কর্ম। কয়টা কর্ম? দুইটা কর্ম। তাহলে এই যে দিলেনটা আছে, এই দিলেনটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া, বুঝছেন? এইবার আসেন আমরা একটু এইখান থেকে আমরা একটু বের করি তো, যে কোনটা সকর্মক, কোনটা অকর্মক, কোনটা দ্বিকর্মক, একটু বের করি তো, দেখি পারি কিনা। বলেন তো, দেখেন পারেন কিনা। বলেন, পারবেন? ক্লাস শুরু হলে নোটিফিকেশন আসে না। নোটিফিকেশন পাওয়ার জন্য কি করতে হবে? ওইটার জন্য ভিডিও টিউটোরিয়াল গ্রুপে দেওয়া আছে, যে কিভাবে নোটিফিকেশন পাবেন। অ্যাক্টিভই থাকেন না, তাহলে কেমনে হবে? এইবার দেখেন, আমি বাবাকে শ্রদ্ধা করি, তাহলে কাকে করি? এটা সকর্মক, বাবাকে, বুঝছেন? আমি ক্রিকেট খেলি, এটাও সকর্মক। আমি ভাত খাই, এটাও সকর্মক। আমি মা শিশুকে চাঁদ দেখান, মা শিশুকে বই পড়ান, তাহলে কি পড়ান? বই। কাকে পড়ান? শিশুকে। তো এটা হচ্ছে দ্বিকর্মক, বুঝছেন? এইবার বলেন তো, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, এই তিনটা কি বুঝতে পারছেন? বলেন তো, বুঝছেন? এইবার আসেন আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া একটু ভালো করে খেয়াল করেন। মিশ্র ক্রিয়া অনলাইনে আপনারা অনেক জায়গাতে অনেক পড়ছেন, আপনারা একটু কম্পেয়ার করেন। আমাদের কোর্সের আমরা কিন্তু অনেক কম টাকা নিই। আপনাদের কোর্স ফি কত? 650 বা 670, খুব কম টাকা না? এই টাকার ভিতর আমরা যেই সার্ভিস আপনাদেরকে এনশিওর করি, আপনাদের লেকচার শিট ফি দিয়ে প্রত্যেকটা ক্লাসের এক্সাম, এইটা অনলাইনে জবের জায়গাতে কেউ নিবে না। প্রত্যেকটা ক্লাসের এক্সাম নেই, মানে ধরেন আপনাদের গত ক্লাসের কথা যদি বলি, বিশেষণ এই দুটো পড়ানো হয়েছে, এই দুটোর উপরেই এক্সাম। আবার এক মাসে যতগুলো টপিক পড়াবো তার উপর একটা মেগা এক্সাম। সো এইগুলো অনলাইনে কোথাও নিবেন। আবার নেগেটিভ মার্কিং আছে, একদম মানে বাস্তবের পরীক্ষার মতো চেষ্টা করি যে আমরা হুবহু ওইভাবে নেওয়ার জন্য। সময় ধরে আপনার নির্দিষ্ট টাইম থাকে, 25টা প্রশ্নের জন্য 12 মিনিটের বেশি আপনি নিতে পারবেন না। তাও দেখেন কি সিস্টেমে আপনাদের এক্সামগুলো হয়। ধরেন সাপোজ আপনি পাইছেন 12, ঠিক আছে, বা 12.25, আরেকজনও পাইছে 12.25, তাহলে দুইজন তো সেম হইল। বাট আমাদের মেরিট পজিশনটা যখন আসে তখন আপনি খেয়াল করে দেখবেন, ধরেন আপনি 12টা প্রশ্নের 12.25, এই নাম্বারটা অর্জন করতে আপনার সময় লাগছে সেট 7 মিনিট, আরেকজনের ধরেন সময় লাগছে 7 মিনিট 25 সেকেন্ড। তো দেখেন যার 7 মিনিট তার মেরিটটা কিন্তু আগে দেখাবে, আর যার 7 মিনিট 25 সেকেন্ড সে 25 সেকেন্ড বেশি নিছে না, তার মেরিটটা কিন্তু পরে দেখাবে। তো এইভাবে আপনাদের এক্সামগুলো নেওয়া হয়, বুঝছেন?
আবার যা এক্সাম হয় প্রত্যেকটা এক্সামের ডাউট সলভ করার জন্য আপনাদের আলাদা ডিসকাশন গ্রুপ আছে। প্রত্যেকটা এক্সামের আপনাদের মানে প্রত্যেকটা এক্সামে আপনাদের আলাদা উত্তরপত্র দিয়ে দেওয়া হয়, মানে সলভ শিট দিয়ে দেওয়া হয়, লেকচার শিট তো দেওয়া হয়। তো আমি এই কথাটা এই জন্য বলছি, আপনারা অনেক জায়গাতে আপনারা জবের প্ল্যাটফর্মে অনেকেই অনেক ঘাটের পানি খেয়ে আসছেন। তো কেউ এটা বলতে পারবে না যে অন্তত হ্যাঁ হয়তো আমি কম্বাইন্ড কোর্স করাই না, মানে আমি তো কোনো প্রতিষ্ঠান, আমি শুধু বাংলা পড়াই, বাট আপনি অন্য জায়গাতে অনেক প্ল্যাটফর্মে গিয়ে আপনি একসাথে জবের কোর্স কিনছেন, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব একসাথে কিনছেন, বিসিএস এর কোর্স কিনছেন, বাট এই সার্ভিস আপনাকে কে এনশিওর করবে না, এটা আমি বলতেছি কারণ আমি জানি। আপনি খোঁজ নিয়ে দেখেন। দ্বিকর্মকটা কি? দ্বিকর্মকটা হচ্ছে মানে যেটা দ্বারা দুইটা কর্ম থাকে। যেমন আমি যদি বলি যে বাবা আমাকে টাকা দিলেন, তাহলে বাবা দেখেন কি দিলেন, টাকা, একটা কর্ম। আবার দেখেন কাকে দিয়ে প্রশ্ন করে কর্ম পাওয়া যায়, তাহলে কাকে দিলেন, আমাকে। তো এই যে দেখেন দুইটা কর্ম, তাইলে বাবা আমাকে টাকা দিলেন, এই দিলেন এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, কারণ এই ক্রিয়ার কর্ম হচ্ছে দুইটা, এই ক্রিয়ার কর্ম হচ্ছে কি দুইটা। আচ্ছা আমি কি ভুল বলছি নাকি? দ্বিকর্মক, হ্যাঁ দ্বিকর্মক। মা শিশুকে বই পড়ান, তাহলে কি পড়ান, বই। কাকে পড়ান, শিশুকে। বুঝছেন? বিশেষ্য থেকে বিশেষণ পরিবর্তনটা দেখানো হবে। হ্যাঁ, এটার জন্য আপনাদের পদ প্রকরণের উপর ক্লাস হওয়ার কথা দুইটা না, আর একটা ক্লাস বাড়বে, 3 নাম্বার ক্লাস। আপনারা অনেকেই বলছেন যে আপনারা পদ পরিবর্তন মানে শব্দ দেখে বুঝতে পারেন না এটা বিশেষ্য নাকি বিশেষ্য। এটার জন্য একটা মাস্টার ক্লাস নিব আজকে। প্রায় 100 প্রশ্ন আজকে আমি স্লাইডে তুলছি, 100 প্রশ্ন। এই প্রশ্নগুলো আপনাদেরকে সলভ করাবো, একটা মাস্টার মাইন্ড ক্লাস হবে পদ প্রকরণের 3 নাম্বার। এটা কিন্তু বোনাস ক্লাস, এটা শিডিউলে ছিল না, বাট আপনারা চাইছেন এই জন্য আমি হচ্ছে নিব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এক্সামের জন্য 2 দিন সময় অসম্ভব। আপনার 2 দিন সময় কেন নেবেন? আপনার এই মানে ক্লাসই তো হয় 3 দিন, তাহলে আপনার যদি আমি যদি 2 দিন সময় দিই, ক্লাস হয় 3 দিন, তাহলে 3 দিন হয় 3টা এক্সাম, তাহলে 6 দিন তো এমনিতেই শেষ। আপনাকে কিভাবে দিব? হ্যাঁ বুঝছেন? আচ্ছা এবার দেখেন, আমি বাবাকে শ্রদ্ধা করি। আচ্ছা আমি বাবাকে শ্রদ্ধা করি, ও সরি সরি সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, থ্যাংক ইউ। তো এখানে এটা আসলে কি, আমি বাবাকে শ্রদ্ধা করি, তাহলে কাকে শ্রদ্ধা করি, বাবাকে। কি করি, শ্রদ্ধা। সো এটা দ্বিকর্ম, দুঃখিত একটু, এটা দ্বিকর্ম, বুঝছেন? এটা দ্বিকর্ম, একটু কারেকশন করে নিন। দেখেন কি করি, শ্রদ্ধা। কাকে করি, বাবাকে, তাহলে 2টা কর্ম, সো এটা দ্বিকর্মক। হ্যাঁ আচ্ছা, আমাদের কোর্সটা কবে শেষ হবে? আশা করি ইনশাল্লাহ 4 মাসের ভিতরে, 3 থেকে 4 মাসের ভিতরে শেষ করে দিব, সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ। আচ্ছা এইবার আসেন, আমরা এটা মোটামুটি বুঝলাম, ফাইন। তো এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। একটু প্লিজ একটু মনোযোগ দেন, নাইলে এই জিনিসটা আবার বলবেন ভাইয়া বুঝি নাই, আবার বলবেন ভাইয়া বুঝি না, আবার বুঝান। সো আমি একটু মনোযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, ডিসকাশন গ্রুপ কোন টাস্কের মানে ক্লাসের পরে আবার হচ্ছে আপনাদেরকে লিঙ্কটা শেয়ার দিবে, সবাই জয়েন হয়ে যায় যারা জয়েন হন নাই। আচ্ছা এই রিলেটেড আলোচনা বাদ, এবার আসেন আমরা একটু যাই। তো এখন যদি কখনো এই জিনিসটা দেখেন যে বিশেষ্য, বিশেষ্য কিংবা বিশেষণ, বিশেষণ কিংবা অনুকার, অনুকার, এই 3টা জিনিসের পর যদি কখনো ক্রিয়া বসে তাহলে সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। যদি কখনো ক্রিয়া বসে তাহলে সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া, মিশ্র ক্রিয়া। আচ্ছা ভাইয়া বিশেষ্য বিশেষণ তো বুঝলাম, কিন্তু ভাইয়া অনুকার তো বুঝলাম না, তাহলে অনুকার কি? অনুকার হচ্ছে যে এগুলো সাউন্ড, হন হন, বন বন, শন শন, ঠাঠা, টাপুর টুপুর, বুঝছেন, ঝমঝম, এই ধরনের যে সাউন্ডগুলো, কাল্পনিক সাউন্ডগুলো হচ্ছে অনুকার। তাহলে এইগুলোর পর যদি ক্রিয়া বসে তাহলে সেটাকে বলা হয় সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। এবার একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন। ধরেন আমি বললাম আমরা তাজমহল দর্শন করলাম, আমরা তাজমহল দর্শন করলাম। এইবার দেখেন তো কথা মিলে কিনা, বলেন তো দর্শন এটা কোন পদ? প্রথম ক্লাসে করছিলেন পদ প্রকরণে, বলেন দর্শন এটা কোন পদ বলেন তো? শ্রদ্ধা পুরোটা তো একটা ক্রিয়া। কে বলছে শ্রদ্ধা ক্রিয়া? শ্রদ্ধা কোন অ্যাঙ্গেল থেকে ক্রিয়া হয় এইটুকু যদি না বুঝেন হবে। যেমন আমি তোমাকে শ্রদ্ধা, আমি আপনাকে শ্রদ্ধা, এটা যদি ক্রিয়াই হইতো তাহলে তো বাক্যটা সম্পূর্ণ হয়ে যেত। শ্রদ্ধা জীবনে কোনোদিন ক্রিয়া হয়? বলেন শ্রদ্ধা কেমনে ক্রিয়া হয়? শ্রদ্ধা শুধু শ্রদ্ধা দিয়ে জীবনে কোনোদিন বাক্য বানাইতে পারবেন? আমি তোমাকে শ্রদ্ধা, আমি শিক্ষককে শ্রদ্ধা, শ্রদ্ধার পর তো আপনাকে একটা ক্রিয়া আনতে হয়, মাস্ট। এটা এগুলো শ্রদ্ধা না, শ্রদ্ধা এটা ইয়ে না, ক্রিয়া না। আচ্ছা এবার দেখেন এটা কি, এটা বিশেষ্য না?
এবার দেখেন তো বিশেষ্যর পর ক্রিয়া আছে না, দেখেন বিশেষ্যের পর করলাম, এটা তো ক্রিয়া, তাহলে দেখেন এই যে বিশেষ্যের পর ক্রিয়া, বুঝছেন? তাহলে এইবার আসেন আমরা যদি একটু যদি দেখি, এই যে দেখেন এই ক্রিয়াটা, এইটাকে বলে এটা হচ্ছে মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া, কথা বুঝছেন? বুঝছেন কথা বুঝছেন? এবার দেখেন আমি যদি বলি যে, খেয়াল করেন একটু প্লিজ, দেখেন যদি বলি যে ধরেন আমি বললাম রহিম, হ্যাঁ আচ্ছা এটা না, ধরেন আমি বললাম ঘরের চালে, ঘরের চালে, দেখেন ঘরের চালে বৃষ্টি, দেখেন ঘরের চালে বৃষ্টি ঝনঝন করছে, ঝনঝন করছে। এইবার দেখেন তো এই যে ঝনঝন, এটা অনুকার না, বলেন অনুকার, অবভিয়াসলি অনুকার, তাহলে অনুকারের পর ক্রিয়া, তাহলে এইটা হচ্ছে মিশ্র ক্রিয়া, বুঝছেন? হ্যাঁ এটা তো বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, তাহলে এইটা হচ্ছে কি? এইবার আসেন একটু প্রশ্ন সলভে চলে যায়, তাহলে আমার মনে হয় যে আপনারা, আরেকটা আছে ওটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া, ওটা থেকে কখনোই পরীক্ষায় প্রশ্ন আসে না, ওটা আমাদের পড়া লাগবে না। এইবার আসেন এখানে দেখেন সূর্য উঠলে আধার দূরীভূত হয়, এখানে উঠলে কোন ধরনের ক্রিয়া? দেখেন 2023-এ প্রশ্নটা আসছে, কোথায় আসছে? হিসাব সহকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর 2023। এইবার একটু সলভ করেন তো, দেখেন এইটা একটু সলভ করেন তো, দেখেন ভাই এরা পারেন কিনা। সূর্য উঠলে আধার দূরীভূত হয়, এখন বলেন সূর্য উঠলে আধার দূরীভূত হয়, তাজমহল বিশেষ্য তাই না? হ্যাঁ তাজমহল বিশেষ্য, আমরা তাজমহল দর্শন করলাম, এখানে তাজমহলও বিশেষ্য, তাজমহলটা হচ্ছে নামবাচক বিশেষ্য, আর দর্শনটা হচ্ছে ভাববাচক বিশেষ্য, বুঝছেন? তাহলে এখন বলেন এই উঠলে, সূর্য উঠলে, এইটুক দ্বারা কখনো কি বাক্য কি সম্পূর্ণ হয়? হয় না। তার মানে অবশ্যই এইটা আমাদের অসমাপিকা ক্রিয়া, বুঝছেন? কি ক্রিয়া বলেন? অসমাপিকা ক্রিয়া, রাইট? বাক্যে সমাপিকা ক্রিয়া কোথায় বসে? এটা একটু আইকিউ খাটায় উত্তর করেন তো, সমাপিকা ক্রিয়া কোথায় বসে? বাক্যে সমাপিকা ক্রিয়া কোথায় বসে? শেষে, প্রথমে, কর্মের আগে, অব্যয় পদের পরে, তাহলে এটা তো ইজি, সমাপিকা ক্রিয়া শেষে বসে। যেমন দেখেন আমি যাব, এমন আমরা যা বাক্য বলি সব বাক্যে দেখবেন যে সমাপিকা ক্রিয়াটা পরে বসে, সব সময় দেখবেন যে এটা পরে বসে, সমাপিকা ক্রিয়া সবসময় পরে বসে। তাহলে এটা কি হবে? এটার উত্তর হচ্ছে ক, শেষে বসে, বুঝছেন? এইবার আসেন সকর্ম ক্রিয়ার উদাহরণ কোনটা? দেখেন এটাও 23 আসছে চাকরি পরীক্ষাতে, প্রমোশন অফিসার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন 2023। এখন দেখেন সকর্ম ক্রিয়া কোনটা? তাহলে ভাই দেখেন তো, ছেলেটা কথা শুনে, এরপর বলছে ছেলেটা কানে শুনে না। এরপর দেখেন আমি রাতে খাবো না। এরপর দেখেন সাপুরে সাপ খেলায়। এখন খুব ইম্পর্টেন্ট, আগে ক্রিয়াটা বুঝেন, এখানে হচ্ছে শুনে, এখানেও শুনে, এখানে খাবো, এখানে হচ্ছে খেলাই। এবার দেখেন তো এটা কিন্তু খুব চমৎকার একটা প্রশ্ন, বুঝলে খুব ইজি। নাম ধাতু হচ্ছে আ প্রত্যয় যুক্ত হয়, বিশেষের সাথে আ প্রত্যয় যুক্ত হবে, বিশেষণের সাথে। যেমন দেখেন বেত, এটা বিশেষ্য না, বেত, বেত দিয়ে মারে না, এটার সাথে আ প্রত্যয় যুক্ত করলে বেতা, বুঝছেন? তাহলে এটার সাথে আ প্রত্যয় যুক্ত করলে, যেমন আমি যদি বলি বেতাচ্ছে, তাহলে দেখেন বেতের সাথে আ প্রত্যয় যুক্ত হচ্ছে, বেতাচ্ছে, এই যে এটা হচ্ছে নাম ধাতু, আ প্রত্যয় যুক্ত হয়। তাহলে এখন খেয়াল করে দেখেন ছেলেটা কথা শুনে না, তাহলে কি শুনে না? কথা। দেখেন এখানে কর্ম আছে। ছেলেটা কানে শুনে না, এখন কি বলবেন? কি শুনে না? উত্তর আছে না। কি শুনে না? কানে শুনে না, না। কোথায় শুনে না বা কি দিয়ে শুনে না? দেখেন কি দিয়ে প্রশ্ন করা এখানে কিন্তু যায় না, এই বাক্যটাতে আপনাদের কনফিউশন তৈরি হয়। দেখেন এই বাক্যটাতে কনফিউশন তৈরি হয়, খেয়াল করে দেখেন ছেলেটা কানে শুনে না, এখন কি বলবেন? কি শুনে না? না, যদি বাক্যটা এরকম হতো ছেলেটা কানে কথা শুনে না, তাহলে হয়তো যে কি শুনে না কথা, কি শুনে না কথা, কি শুনে না এটার উত্তর কখনোই কান হয় না। এটা প্রশ্ন করতে হবে ছেলেটা কিসের দ্বারা শুনে না, কিসের দ্বারা, তাহলে উত্তর হচ্ছে কানের দ্বারা শুনে না। সেটা কিন্তু হচ্ছে না। এরপর দেখেন আমি রাতে খাবো না, তাহলে খাবোকে প্রশ্ন করেন কি খাবো, কাকে খাবো, উত্তর আছে না? উত্তর নাই। যদি এরকম হইতো আমি রাতে ভাত খাবো না, তাহলে এটা সকর্মক হইতো, বাট এখন কিন্তু কর্ম নাই। এবার দেখেন সাপুরে সাপ খেলায়, তাহলে খেয়াল করে দেখেন সাপুরে সাপ খেলায়, এটা একটু বুঝে। এখন অনেকেই মনে করতে পারেন যে এইটা হইতে পারে সাপুরে সাপ খেলায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি প্রশ্ন করি কি খেলায়, উত্তর হচ্ছে সাপ। দেখেন সাপুরে সাপ খেলায়। এখন আপনাকে বুঝতে হবে এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা খেলায়, এই ক্রিয়াটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া।
আপনাদেরকে এইখানে একটু প্রযোজক ক্রিয়ার টিপসটা একটু দিয়ে দিই। প্রযোজক ক্রিয়া হচ্ছে যখন দেখবেন, খুব ভালো করে খেয়াল করেন, প্রযোজক ক্রিয়া হচ্ছে আপনি যখন দেখবেন যে কেউ কারো মাধ্যম দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। এখানে দেখেন সাপুরে সাপের মাধ্যম দিয়ে সাপকে অবলম্বন করে সে কিন্তু কাজ করায় নিতেছে, সুতরাং এটা প্রযোজক ক্রিয়া। তার মানে সব দিক মিলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক, ছেলেটা কথা শুনে। তাহলে কি শুনে? উত্তর হচ্ছে কথা। তাহলে হোপফুলি এটা বুঝতে পারছেন, এটার উত্তর ক হবে, বাকিগুলো হবে না। এবার দেখেন মা শিশুকে খাওয়াচ্ছে। এখন একটু ভালো করে খেয়াল করেন। এখন এখানে আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আপনাদের সুবিধার জন্য, সেটা হচ্ছে যেটা প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়ার আরেকটা নাম হচ্ছে নিঝন্ত ক্রিয়া। কি ক্রিয়া বলেন? নিঝন্ত ক্রিয়া। বলেন, প্রযোজক ক্রিয়ার অপর নাম কি? নিঝন্ত ক্রিয়া। প্রযোজক ক্রিয়ার অপর নাম কি? নিঝন্ত ক্রিয়া। এবার এই প্রশ্নটা সলভ করেন। প্রশ্নটা হচ্ছে মা শিশুকে খাওয়াচ্ছে। দেখেন প্রশ্নটা কি? মা শিশুকে খাওয়াচ্ছে। তাহলে এইবার বলেন তো, মা শিশুকে খাওয়াচ্ছে। দেখেন এইটা একটু দেখেন, মা শিশুকে খাওয়াচ্ছে। তাহলে এইটা কি হবে? এখন খেয়াল করে দেখেন, এখন মা শিশুকে খাওয়াচ্ছে, এটা কিন্তু প্রযোজক ক্রিয়া। মা প্রযোজক কর্তা, মা শিশুকে অবলম্বন করে এই খাওয়ানোর কাজটা করতেছেন। এখন প্রযোজক কর্তা তো অপশনে নাই, আছে কি বলেন? নিঝন্ত। এখানে একটু বানান মিস্টেক আছে, তার মানে এটার উত্তর হবে কি বলেন? নিঝন্ত। ওকে, আচ্ছা এইবার আসেন, আমরা এগুলো অনেকগুলো আছে, আপনারা সাইলেন্ট ইয়ে করলো, সাইলেন্ট বেজে এগুলো তো আমরা সলভ করছি, গেল। এবার আসেন আমরা একটু সর্বনাম পড়ি। নামের পরিবর্তে যেটা বসে সেটাকে বলে সর্বনাম, ইংরেজিতে এটাকে বলে প্রোনাউন। রহিম বল খেলে, সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে এই সেটা রহিমের পরিবর্তে বসছে, তার মানে এটা হচ্ছে কি? সর্বনাম। একটু বুঝেন। 1 নাম্বার পুরুষবাচক বা ব্যক্তিবাচক সর্বনাম, অর্থাৎ যেটা দ্বারা ব্যক্তিকে বোঝায়, যেই সর্বনামটা দ্বারা ব্যক্তিকে বোঝায়। যেমন দেখেন আমি, হ্যাঁ সে, হ্যাঁ তুমি, আমার, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। বুঝছেন? আত্মবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনামটা কি? যেটা দ্বারা নিজেকে বোঝায়, নিজেকে বোঝায়। যেমন খেয়াল করে দেখেন স্বয়ং, এই স্বয়ংটা দ্বারা কিন্তু নিজেকে বোঝায়। আপনি স্বয়ং দিয়ে একটা বাক্য বলেন, স্বয়ং আমি দেখেছি, তার মানে কি? স্বয়ং দ্বারা কি বোঝায়? আপনি নিজে। তার মানে আত্ম শব্দের অর্থ হচ্ছে নিজ, অর্থাৎ যেটা দ্বারা নিজেকে বোঝায়। বুঝছেন কথা কি? বুঝতে পারছেন না বুঝেন না বলুন তো? মানে বুঝতেছেন জিনিসগুলো কিন্তু আসলে মানে খুব ইজি জিনিস, কিন্তু যদি একটু জিনিসটা একটু যদি ভালো করে বুঝেন আর কি, তাহলে দেখবেন যে পারবেন। হ্যাঁ, আচ্ছা এরপর দেখেন নিজ, এই নিজ দ্বারাও কিন্তু নিজেকেই বুঝায়। তার মানে বুঝতে পারতেছেন এটা হচ্ছে কি? আত্মবাচক। ঠিক আছে, এবার দেখেন ব্যতিহারিক বা পারস্পরিক, অর্থাৎ যেখানে দুইটা পক্ষ থাকে। ব্যতিহারিক বা পারস্পরিক মানে কি? যেখানে দুইটা পক্ষ থাকে। যেমন দেখেন পরস্পর। আচ্ছা পরস্পর কি একটা পক্ষ হয় না দুই পক্ষ? আমি যদি বলি যে পরস্পর আর ঝগড়া করো না, তার মানে কি বলেন? দুইটা পক্ষ। তার মানে এই জন্য এটাকে বলা, এটা হচ্ছে পরস্পর। দেখেন যদি বলি আপোষে, আচ্ছা দেখেন তো আপোষ কি নিজে নিজে হয় নাকি আপোষ আরেকজনের সাথে করতে হয়? আপোষ আরেকজনের সাথে করতে হয়। আমি বললাম যে আপোষে দিয়ে দাও, তার মানে তুমি আপোষে অন্য কাউকে দিবা, এজন্য এটা হচ্ছে পারস্পরিক বা ব্যতিহারিক। সাকল্যবাচক মানে কি? যেটা দ্বারা সবাইকে বোঝায়। যেমন দেখেন সকল, সব, সবাই ইত্যাদি। সামীপ্য, সামীপ্য মানে হচ্ছে কাছে, তাহলে যেটা দ্বারা কাছের জিনিসকে বোঝায়। যেমন দেখেন এই, বুঝছেন, এটি, দেখেন এগুলো কিন্তু কাছের জিনিসকে বোঝায়। আপনি যদি বলেন যে এটি আমার বই, তার মানে বইটা কাছে, বইটা দূরে হলে কি এটি বলতেন না? এই লোক আমার চেনা, তার মানে লোকটা আপনার কাছে। তার মানে সমীপ্যবাচক মানে কি? সমীপে মানে হচ্ছে নিকটে। তাহলে দূরত্ববাচক কি? এটার উল্টা, অর্থাৎ যেটা দূরের জিনিসকে বুঝাবে। যেমন দেখেন ওই, খেয়াল করে দেখেন ওই, হ্যাঁ ওই সব, তার মানে এইগুলো হচ্ছে দূরত্ববাচক। আমি যদি বলি যে ওই লোক আমার কথা বলে, তার মানে ওই লোকটা কিন্তু কাছে না, দূরে। এরপর হচ্ছে কি? প্রশ্নবাচক। যেমন খেয়াল করে দেখেন কে, কেন, এগুলো হচ্ছে প্রশ্নবাচক। ওই যে প্রশ্নবাচক বিশেষণ পড়ছেন না, এরকম। অনির্দিষ্টতা জ্ঞাপক কি? যেটা দ্বারা নির্দিষ্ট কোনো জিনিসকে বুঝায় না। যেমন দেখেন কেউ, কেউ বলেছেন, এই কেউটা কে? রহিম বলছে, করিম বলছে না, আমি জানি না। কোথাও, চলো কোথাও ঘুরে আসি, এখন কোন জায়গা থেকে ঘুরে আসবো এটা ফিক্স না। কিছু, আমি বললাম যে কিছু মানুষ আছে, তাহলে কত মানুষ, কোন মানুষ ঠিক না, নির্দিষ্ট না, এটা হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক।
এবার আসেন সংযোগ জ্ঞাপক, অর্থাৎ যেটা বাক্যের মাঝে যুক্ত হয়। সংযোগ জ্ঞাপক মানে কি? যেটা বাক্যের মাঝে সংযুক্ত হয়, সংযুক্ত। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি রহিম আমাকে বলেছে যে সে আজ যাবে, তাহলে রহিম আমাকে বলেছে যে, এই যে দেখেন যে দুইটা বাক্যের মধ্যে যুক্ত হচ্ছে। খেয়াল করেন, আমি একটু উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন। যেমন সে আমাকে বলেছে যে, দেখেন সে আমাকে বলেছে যে সে আজ যাবে, সে আজ যাবে। এই যে দেখেন যে এটা দুইটা বাক্যের মাঝখানে যুক্ত হয়েছে। এরপর হচ্ছে অন্যদিবাচক, অর্থাৎ যেটা তারা অন্য কাউকে বুঝাবে। যেমন দেখেন অন্য, অপর, নামের মধ্যে আছে এগুলো, পর ইত্যাদি, এগুলো হচ্ছে অন্যদিবাচক। এইবার বলেন তো ভাইয়া আপনারা কি বুঝতে পারছেন? এইবার বলেন তো আপনারা কি বুঝতে পারছেন? বলেন তো বুঝছেন? আচ্ছা, প্রশ্নবাচকের ভিতরে পার্থক্য আছে। মানে দুইটা ভালো প্রশ্ন করছেন যে প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ হচ্ছে যেটা দ্বারা প্রশ্ন করলে, যেমন দেখেন কেমন, এটা দ্বারা কিন্তু প্রশ্ন করলাম, কেমন, কেমন লোক, তাহলে উত্তর আসতেছে কি? ভালো। দেখেন যেটা দিয়ে প্রশ্ন করলে বিশেষণ পাওয়া যায় ওটা হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ, তার মানে এটা হচ্ছে প্রশ্নবাচক বিশেষণ। কিন্তু দেখেন আমি যদি বলি কে, কে সেই লোক, তাহলে উত্তর হচ্ছে রহিম। এখন রহিম কিন্তু বিশেষ্য, তাহলে নামের পরিবর্তে বসছে কে, তার মানে কেটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। এবার মনে হয় বুঝতে পারছেন। আচ্ছা, আমি আবার বলতেছি, প্লিজ একটু মনোযোগ দেন, আমি আবার বলতেছি। তো ব্যাপারটা হচ্ছে প্রশ্নবাচক বা পুরুষবাচক বা ব্যক্তিবাচক, অর্থাৎ যেটা দ্বারা পুরুষকে বুঝায়, মানে পুরুষ বলতে কি? ব্যক্তিকে বুঝায়, আমি, তুমি, সে। আত্মবাচক মানে যেটা দ্বারা নিজেকে বুঝায়, যেমন দেখেন স্বয়ং, নিজ, খোদ। মানুষ বলে না যে খোদ চেয়ারম্যান সাহেব নিজেই চলে আসছেন, তার মানে কি? খোদ মানে নিজে। ব্যতিহারিক মানে হচ্ছে যেখানে দুইটা পক্ষ থাকে, পরস্পর, আপোষে। সাকল্যবাচক মানে যেটা দ্বারা সবাইকে বুঝায়, সকল, সব। সামীপ্যবাচক মানে যেটা দ্বারা কাছের জিনিসকে বুঝায়, এই। দূরত্ববাচক মানে যেটা দ্বারা দূরের জিনিসকে বুঝায়, যেমন ওই। প্রশ্নবাচক মানে যেটা দ্বারা প্রশ্ন, কে, কেন। অনির্দিষ্টতাবাচক মানে যেটা দ্বারা নির্দিষ্ট কোনো কিছুকে বুঝায় না, কিছু, কোন, কোথায়। সংযোগ মানে যেটা দ্বারা সংযোগ করে। অন্যদিবাচক মানে যেটা দ্বারা অন্য কাউকে বুঝায়। এখন প্রশ্ন সলভ করলে খুব ভালো করে পারবেন। প্রশ্ন বুঝি কিন্তু ভুলে যাই, ভুলে তো যাবেন ভাই। এইবার বলেন, এইবার বুঝছেন? ভুলে যাবেন, এই জন্যই তো আপনি স্টুডেন্ট, আপনি তো ভুলবেন, এটা খুব নর্মাল। এবার আসেন প্রশ্ন সলভ করেন, এইবার দেখেন পারেন কিনা। এবার দেখেন নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয়। দেখেন এখানে কোনটা আত্মবাচক, সাপেক্ষবাচক, এরপর হচ্ছে কি ব্যতিহারিক, এরপর হচ্ছে পূরণবাচক। তো এখানে যদি একটা জিনিস, সেটা হচ্ছে সাপেক্ষবাচক সর্বনাম বলে আসলে কিছু একটা আছে। সাপেক্ষবাচক সর্বনাম কি? যেগুলো জোড়া জোড়া হয়, যেমন যা, তা, যিনি, তিনি, এগুলোকে বলা হয় সাপেক্ষবাচক সর্বনাম। তার মানে এটা হবে, বুঝছেন? এখন হবে না কোনটা বলেন? হবে না হচ্ছে পূরণবাচক। এটা কিন্তু পূরণবাচক বিশেষণ আছে, বাট পূরণবাচক সর্বনাম নাই, বুঝছেন? এইবার দেখেন ব্যতিহারিক সর্বনাম কোনটা মনে আছে? ব্যতিহারিক মানে কি? যেখানে দুইটা পক্ষ থাকে, তাই না? ব্যতিহারিক মানে কি? যেখানে দুইটা পক্ষ থাকে। এইবার বলেন তো, দেখেন এই প্রশ্নের উত্তরটা পারেন কিনা। ব্যতিহারিক মানে কি? যেখানে দুইটা পক্ষ থাকে। বলেন তো এটা পারবেন কিনা? পারবেন? আজকে যদি এই জিনিসটা শেষ করতে পারি, এটার পর আর অব্যয়টা আছে, অব্যয়টা শেষ করে দিলে পরের একটা মাস্টারপিস ক্লাস নিব। মানে শব্দ দেখবেন, দেখার পরই বলবেন যে এটা বিশেষণ। শব্দ দেখবেন, দেখার পরই বলবেন এটা বিশেষণ। কনফার্ম 100% পারবেন। দেখবেন, বলবেন বিশেষণ, দেখবেন, বলবেন বিশেষণ। এইভাবে পরের ক্লাসটা আপনাদেরকে, মানে ব্যাপারটা হচ্ছে আপনি যখন বেসিক যখন ক্লিয়ার থাকবে না, তখন আপনি কিন্তু মানে শব্দ দেখে বুঝবেন না এটা বিশেষণ না বিশেষণ। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন আমরা একটু দেখি। এখন অনেকেই ভুল করতেছেন। দেখেন ভাই, ইহারা, এখন ইহারা এখানে কি দুইটা পক্ষ থাকে? বুঝেন না কেন? ইহারা এটা তো বহু বচন, বাট দুইটা পক্ষ না। কেন ক উত্তর করতেছেন? কেন ক উত্তর করতেছেন বলেন? নিজে নিজে এখানে দুইটা পক্ষ, নিজে নিজে। এখন অনেকের কাছে মনে হইতে পারে, এই জন্যই তো আমাদের এটা আমাদের পরীক্ষা দিয়ে দিছি, নিজে নিজে এখানে দুইটা পক্ষ আছে না। ধরেন আমি বললাম যে সে নিজে নিজে যুদ্ধ করেছে, সে নিজে নিজে চেষ্টা করেছে, তার মানে সে নিজের সাথে নিজে চেষ্টা করছে। দেখেন নিজের সাথে নিজে চেষ্টা করছে, দুইটা। দেখেন পরস্পর, এরকম পরস্পর, দেখেন তো পরস্পর দুইটা পক্ষ না। যেমন আমি বললাম তোমরা পরস্পর বিভেদ তৈরি করো না, দুইটা পক্ষ। আমি বললাম যে নিজেরা, এই যে দেখেন নিজে নিজে, এই নিজে নিজেই থেকে আসছে কি? নিজেরা নিজেরা। এবার দেখেন তো নিজেরা নিজেরা, এটাও কিন্তু নিজেরা নিজেরা, এটাও কিন্তু ব্যতিহারিক। নিজেরা নিজেরা ঝগড়া করো না,
এবার দেখেন আমি যদি বলি যে নিজে নিজে সে কথা বলে, তার মানে নিজের সাথে নিজে কথা বলে, দুইটা পক্ষ, বুঝছেন? তার মানে উত্তর হচ্ছে কি বলেন? সি। ওকে, আচ্ছা এইবার আসেন এটা দেখেন, কোনটি আত্মবাচক মনে আছে? আত্মবাচক মানে কি? এটা ক্লাসে পড়াইছি, তাহলে পারবেন। আত্মবাচক মানে কি? যেটা দ্বারা নিজেকে বুঝায়। আত্মবাচক মানে কি বলেন? যেটা দ্বারা নিজেকে বুঝায়। ঠিক আছে, এইবার দেখেন তো এখানে আত্মবাচক কোনটা হবে বলেন? আত্মবাচক কোনটা হবে বলেন? আত্মবাচক হবে কি? খোদ। খোদ শব্দের অর্থই হচ্ছে নিজ। খোদ শব্দের অর্থই হচ্ছে কি? নিজ। তাহলে উত্তর হচ্ছে কি? খোদ। ভেরি গুড। এবার দেখেন নিচের কোনটি সর্বনাম? উত্তর হচ্ছে করিম, কি, বালক এবং হচ্ছে কি এবং। এখন খেয়াল করে দেখেন, করিম এটা তো নাউন, বালক এটাও নাউন, এবং এটা কিন্তু কনজাংশন, দ্যাট মিন্স অব্যয়। এখন উত্তর হচ্ছে একমাত্র উত্তর হবে কি? দেখেন ওই যে প্রশ্নবাচক পড়ছেন না, প্রশ্নবাচক সর্বনাম, সেখানে এইটা হবে রাইট অ্যান্সার। এইবার আসেন, আমরা অনেক সময় এই কি নিয়ে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। তো ব্যাপারটা হচ্ছে এখানে খেয়াল করে দেখেন, এই যে কিটা কিন্তু অব্যয় হয়, সর্বনামও হয়। এখন যেহেতু এটা অব্যয়, এটা তো আমরা কনফার্ম এটা অব্যয়, তার মানে এই দুটো তো হচ্ছেই না, এই জন্য এটা রাইট অ্যান্সার। বাট খেয়াল করে দেখেন, এই যে কিটা কিন্তু অব্যয়, অর্থাৎ কয় রস্যিকার কি যখন হবে সেই কি 100% অব্যয়, কিন্তু কয় দীর্ঘিকার কি যখন হবে সেই কি সর্বনামও হতে পারে, সেই কি বিশেষণ হতে পারে। গতকাল একজন এই প্রশ্নটা করছিলেন, কে প্রশ্ন করছেন একটু বলেন তো? গতকাল, যে ভাইয়া কি কখন সর্বনাম কখন অব্যয়। তো এটা এখন সলিউশনটা পাবেন, একটু ভালো করে বুঝেন প্লিজ, একটু ভালো করে বুঝেন দয়া করে প্লিজ। দেখেন যখন আপনার পরীক্ষা দেখবেন কয়ের সাথে রস্যিকার আছে, তখন চোখ বন্ধ কইরা এই কিটা অব্যয়, এইটাতে দুনিয়া উল্টে যাবে, এটা কোনোদিন অব্যয় ছাড়া আর কিছু হতেই পারে না। কিন্তু কয়ের সাথে যখন দীর্ঘিকার যুক্ত হবে, তখন ওই দীর্ঘিকার যুক্ত কয়ের পর যদি ক্রিয়াপদ থাকে তাহলে সেটা হচ্ছে সর্বনাম। তাহলে সেটা হচ্ছে সর্বনাম। একটু উদাহরণটা খেয়াল করেন। আমি যদি বলি যে তুমি, দেখেন আমি যদি বলি যে তুমি কি করছো, তুমি কি করছো, এইবার আমাকে বলেন তো এই কিটা কি বলেন? বলেন এই কিটা কি সর্বনাম নাকি অব্যয়? বলেন তো এই কিটা কি বলেন, সর্বনাম নাকি অব্যয়? তাহলে বুঝতেই পারতেছেন এই যে কিটা আছে, এই কিটা অবভিয়াসলি এটা সর্বনাম। কেন সর্বনাম? কারণ এই ক্রিয়ার পর এটা ক্রিয়াপদ আছে, দ্যাট মিন্স ভার্ব আছে, ভার্ব আছে, বুঝছেন? এইবার দেখেন যদি কয় দীর্ঘিকার ক্রিয়ার পর যদি বিশেষ্য কিংবা যদি বিশেষণ বসে, তাহলে সেটা সর্বনাম হবে না, সেটা হয়ে যাবে বিশেষণ। সেটা কি হয়ে যাবে? বিশেষণ। আমি কি বুঝাইতে পারছি? এইবার আসেন একটা উদাহরণ দিই। যেমন দেখেন আমি বললাম যে তুমি কি, খেয়াল করে দেখেন, খুব ভালো করে খেয়াল করেন, আমি বললাম যে তুমি কি তাজমহল দেখেছ? তুমি কি তাজমহল দেখেছ? এইবার দেখেন তো ভাইয়া, খেয়াল করে দেখেন তো, দেখেন এইখানে যে কিটা আছে, এই কি এর পর কিন্তু নাউন আছে, নাউন। তার মানে এই কিটা হচ্ছে বিশেষণ। এবার আসেন উদাহরণ দিই, বিগত সালের আলোকে আপনাদেরকে উদাহরণ দিই। দেখেন অনেকগুলো ইউনিভার্সিটিতে এটা আসছে, প্রশ্ন আসছে, জবেও আসছে। এখন দেখেন দেখেন তুমি সকালে কি খেয়েছো, তাহলে বুঝতে পারতেছেন কি এটার পর ক্রিয়া, এটা হচ্ছে সর্বনাম। এবার দেখেন এই যে আসুন তারপর কি খবর, এই যে আসুন তারপর কি খবর, তাহলে কি এর পর এইখানে দেখেন নাউন, খবর কিন্তু নাউন, তার মানে বুঝতে পারতেছেন এইটা কিন্তু এবার বিশেষণ। আবার দেখেন কি নিস্পৃহ, তাহলে নিস্পৃহ এটা কি বিশেষণ, বুঝছেন? অথবা ধরেন আমি যদি বলি যে কি নিস্তব্ধ, অথবা আমি বললাম কি খুশি, আমি বললাম কি আনন্দ, তাহলে এগুলো কি বিশেষণ। এরপর দেখেন কি সুন্দর, তাহলে দেখেন কি সুন্দরটা হচ্ছে বিশেষণ। তাহলে কি এর পর যদি বিশেষণ বসে অথবা বিশেষ্য বসে সেটা বিশেষণ। এইবার বলেন তো বুঝছেন কিনা? ঠিক আছে, এবার বলেন বুঝছেন কিনা? বুঝছেন? বুঝছেন? তুমি কি এতক্ষণ থাকবে? এটাই যে বিশেষণ হবে। বলেন তো বুঝছেন কিনা? পারবেন? পারবেন? এবার আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমি বললাম, ধরেন আমি বললাম যে
কি চমৎকার করেই না সে কথা বলে, কি চমৎকার করেই না সে কথা বলে। এবার বলেন তো এই কিটা কি, কি চমৎকার করেই না সে কথা বলে। বলেন এটা এটা পারলে তার মানে আপনি পারবেন। দ্রুত বুঝছেন? আচ্ছা এইবার আসেন খেয়াল করে দেখেন, তাহলে এটাতে পারবেন যে চমৎকার এটা কি বিশেষণ, বুঝছেন? আচ্ছা এইবার আসেন, হ্যাঁ একটু কি তুমি এতক্ষণ কি করেছো, এবার দেখেন তুমি এটা না প্রশ্ন কি এতক্ষণ ছিল না, তুমি এতক্ষণ কি করেছো, তাই না? তাহলে দেখেন কি করেছো, তাহলে কি এর পর বুঝতে পারতেছেন যে ক্রিয়া আছে, তার মানে এটা কি সর্বনাম। তুমি এতক্ষণ কি করেছো বুঝতে পারতেন, সহজ জিনিস। তাহলে হোপফুলি এটা পারবেন। এইবার দেখেন এইটা একটু দেখেন, এটা আসছে দেখেন 2023 আসছে। কয় দীর্ঘিকার কি এবং কয় রসিকার কি যথাক্রমে কি বলেন তো, এটা একটু উত্তর করেন তো। বলেন কয় দীর্ঘিকার কি এবং কয় রসিকার কি যথাক্রমে কি বলেন তো। এখন আমরা তো জানি কয় রসিকার কি হলে 100% ওইটা অব্যয়, ওইটা কখনোই অব্যয় ছাড়া আর কিছু হতে পারে না। এখন দেখেন অপশন কিছুই করা লাগবে না, এটা অব্যয়, এটা বুঝছেন, তার মানে প্রথম যেটা এটা অব্যয় থাকা লাগবে, সো এটা অব্যয় সর্বনাম শেষ, তার মানে রাইট অ্যান্সার হচ্ছে ডি। সহজ না? এবার আসেন এইটা, এই যে দেখেন এখানে এই যে এতক্ষণ ধরে যেটা প্রশ্ন করছেন যে তুমি এতক্ষণ কি করেছো, এটা তো আমি অলরেডি সলভ করে দিলাম, একজন প্রশ্ন করছে 24 নম্বর বিসিএস আসছে। তাহলে দেখেন কয় দীর্ঘিকার কি, এরপর দেখেন খেয়াল করে দেখেন কয় দীর্ঘিকার কি, এরপর খেয়াল করে দেখেন এখানে আছে ভার্ব, তাহলে কি এর পর যদি ভার্ব হয় তার মানে সেটা অবশ্যই সর্বনাম। বুঝছেন? বলেন তো বুঝছেন কিনা, বলেন তো মন থেকে বলেন তো বুঝছেন কিনা, আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝেন তাহলে আমরা আজকে শেষ মুহূর্তে চলে আসি, আমরা আর একটা পদ পড়বো, সেটা হচ্ছে অব্যয়। সেটা কি? অব্যয়। বুঝছেন? কথা কি বুঝা গেছে না বুঝেন নাই? বুঝছেন না বুঝেন নাই বলেন তো? সহজ না কঠিন? সহজ নাকি কঠিন বলেন? সহজ নাকি কঠিন? সহজ, বুঝলে অনেক সহজ, ঠিক আছে। আচ্ছা, এবং এই স্লাইডগুলো কিন্তু আপনাদের জন্য আপডেট, এবং স্লাইডগুলো কিন্তু এখনো কাজ চলতেছে, আজকে সময় পাই না, এই জন্য এই প্রশ্নগুলো দেখেন এইভাবে দেওয়া, না হলে এই প্রশ্নগুলো সুন্দর করে ওই যে অ্যানিমেশন আকারে সঠিক উত্তর সবুজ চলে আসে এরকম করতে পারে নাই। পরের ক্লাসটাতে ওভাবে হয়ে গেছে, পরের ক্লাসটার কাজ অলরেডি শেষ। তো এগুলো কিন্তু আগের জব বেসগুলোতে এত সুন্দর করে মানে পড়াইতে পারি না। আর ব্যাপারটা হচ্ছে আপনাদের থেকে আবার পরের ব্যাচ আরো ভালো করে পড়াবো, কারণ আমি প্রতিনিয়তই আপডেট করি আমার বই, আমার স্লাইড, এগুলো আমি প্রতিনিয়ত আপডেট করি যে আরো কিভাবে আরো সহজে পড়ানো যায়, আরো কিভাবে সহজে পড়ানো যায়, ঠিক আছে। স্যার বইয়ের সাথে মিলাই পড়ান প্লিজ, বইয়ের সাথে মিলাই পড়াচ্ছি, এমন কিছু নাই যে বইতে নাই। হ্যাঁ এই যে কি এটা বইতে নাই, কখন কয় রসিকের কি কখন কয় দীর্ঘিকার এটা বইতে নাই। এখন সবকিছু একদম হুবহু বইয়ের সাথে যদি পড়াই তাহলে বই আর আমার ভিতরে পার্থক্য কি ভাই, এটাও তো বুঝতে হবে, ঠিক আছে। তোমার নাম কি, এখন আপনি যদি কয় রসিকের কি দিয়ে দেন তাহলে তো এটা সবসময় অব্যয়, কয় রসিকের কি মানিয়ে হচ্ছে এটা অব্যয়। আচ্ছা এইবার আসেন আপনাদেরকে একটু বুঝাই, হ্যাঁ অব্যয়, এই অব্যয়ের ভিতরে সমুচ্চয় অব্যয় আছে, অব্যয়ের মধ্যে একটা প্রকার সেটা হচ্ছে সমুচ্চয় অব্যয়। এই সমুচ্চয় অব্যয় যেটা, এটার আরেকটা নাম হচ্ছে যোজক। সমুচ্চয় অব্যয়, এটার আরেকটা নাম কি? যোজক। এবার আমি আপনাদেরকে একটু জিনিসটা বুঝাই বলি। এখন দেখেন এখানে আছে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন ভাইয়া, সমুচ্চয় অব্যয় এটার আরেকটা নাম হচ্ছে কি? যোজক। এখন সমুচ্চয় অব্যয়ের ভিতরে একটা প্রকার আছে, সেটা হচ্ছে সংযোগবাচক অব্যয় বা সাধারণ যোজক। একটু ভালো করে বুঝেন, সংযোগবাচক অব্যয় বা সাধারণ যোজক, এই যোজকটা দুইটা বাক্যের মধ্যে যুক্ত করে, যুক্ত প্লাস বিয়োজক বা বিকল্প যোজক। এখন বিকল্প মানে কি? বাদ দেওয়া, তার মানে বুঝতে পারতেছেন এই যোজকটা বাদ দেয়, বিকল্প তৈরি করে, বাদ দিয়ে দেয়। এবার আসেন সংকোচক বা বিরোধমূলক যোজক, এইটা দুইটা কাজই করে, একবার প্লাস আবার মাইনাস।
একবার প্লাস আবার মাইনাস, এইটা একটু আপনাদেরকে বুঝাই। এইবার আসেন আপনারা উদাহরণের দিকে তাকান, তাহলে বুঝবেন। দেখেন প্রথম বাক্য, দেখেন ছেলেটি দরিদ্র, আমি বললাম যে দরিদ্র না বলে ধরেন বললাম যে ছেলেটি গরিব কিন্তু মেধাবী। এইবার বলেন তো এই যে কিন্তুটা আছে, এই কিন্তুটা প্রথম তিনটার মধ্যে কোন ধরনের যোজক বলেন? আপনি বলেন, আমি বলবো না। ভাইয়া মুখ্য এবং গৌণ কর্মটা একটু বুঝিয়ে দেন ভাই। গৌণ কর্ম মানে ব্যক্তি, মুখ্য কর্ম মানে বস্তু। খুব সহজ কথা হচ্ছে এটা, এটা খাতায় লিখে রাখেন, এরপর আপনি নিজেই সলভ করেন, পারবেন। আচ্ছা, বই না পেলে আমাদের একটু পেজে একটু যোগাযোগ করেন প্লিজ। আমাদের হেল্পলাইন নাম্বার, পেজে যোগাযোগ করলে আপনাকে একটা নাম্বার দিবে, ওই নাম্বারে একটু যোগাযোগ করেন। বই আমরা সাথে সাথেই পাঠাই দিই, সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে আমরা বই পাঠাই দিই, যাইতে হয়তো বা আরো 3-4 দিন লাগে। এই এখন বুঝেন, এই যে দেখেন আপনারা অনেকেই ভুল করতেছেন। ব্যাপারটা হচ্ছে দেখেন ছেলেটা মেধাবী, এইটা কিন্তু পজিটিভ। ছেলেটি গরিব এটা কিন্তু নেগেটিভ, তাই না? এইটা একটা সংকোচন, নেগেটিভ। কিন্তু মেধাবী দেখেন এটা কিন্তু পজিটিভ। তাহলে দেখেন এই যে প্লাস মাইনাসের কাজ যখন করে, প্লাস মাইনাসের কাজ করলে এই কিন্তু এটা কিন্তু আমাদের 3 নাম্বার, এটা কিন্তু গ হবে, অর্থাৎ এটা হচ্ছে সংকোচক বা বিরোধমূলক যোজক। এইবার ধরেন আমি বললাম চা বা কফি খাবো। এইবার বলেন তো এই বাটা কি? এইবার বলেন পারেন কিনা? এই বাটা কি? এইবার বলেন পারেন কিনা? আচ্ছা, আরেকটা বাক্য লিখি। আমি বললাম আমি আর রহিম যাব। তাহলে দেখেন আমি আর রহিম যাব। এইবার বলেন এই আরটা কি? বলেন। এখন দেখেন দেখেন হয় চা খাবো, না হলে কফি খাবো, দুইটার একটা মাইনাস। তাহলে মাইনাস যদি হয় তাহলে সেটা হচ্ছে বিয়োজক বা বিকল্প যোজক। তাহলে এইটা হচ্ছে খ, বুঝছেন? তাহলে বিয়োজক বা বিকল্প যোজক। আচ্ছা, এইবার দেখেন আমি আর রহিম যাব। এখন দেখেন রহিম আর আমিকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। রহিম আর আমিকে কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে। তার মানে এটা হচ্ছে সংযোজক অব্যয় বা সাধারণ যোজক। তাহলে এইটা হচ্ছে আমাদের ক, বুঝছেন? এবার বলেন তো প্রথম তিনটা কি বুঝতে পারছেন ভাইয়া? প্রথম তিনটা কি বুঝতে পারছেন? বলেন তো। প্রথম তিনটা কি বুঝতে পারছেন? সহজ, হ্যাঁ। আচ্ছা, গেল। এইবার আসেন আমরা পরের দুইটা বুঝি। কারণ যোজক মানে যেটা দ্বারা কারণ বুঝাবে, খুব সহজ। কারণ বুঝাবে, রিজন, কোনো কিছু ঘটার কারণ বুঝাবে। যেমন খেয়াল করেন, যদি বলি যে দ্রব্যের দাম বেড়েছে, খেয়াল করেন, তাই চাহিদা কম। দ্রব্যের দাম বেড়েছে তাই চাহিদা কম। এখন দেখেন তো চাহিদা কম হওয়ার কারণ আছে না? বলেন। চাহিদা কম হওয়ার, দেখেন নামের মধ্যে আছে কারণ যোজক। তাহলে দেখেন তো চাহিদা কম হওয়ার কারণ কি? বলেন। চাহিদা কম হওয়ার কারণ কি বলেন তো? তাহলে অবভিয়াসলি চাহিদা কম হওয়ার কারণ হচ্ছে দ্রব্যের দাম বেশি বা দ্রব্যের দাম বেড়েছে। এই যে দেখেন কারণ বুঝাচ্ছে না, এই জন্য মাঝখানের এই টাইটা এটা হচ্ছে কারণ যোজক। আচ্ছা, আমি আরো উদাহরণ দিব, এগুলা একটু ভালো করে বুঝেন। আপাতত এটা বুঝেন। এবার আসেন সাপেক্ষ যোজক। সাপেক্ষ বা নিত্য সম্বন্ধীয় অব্যয়, এটা হচ্ছে জোড়া, এটা সবসময় জোড়া আকার হবে, কনফার্ম। যেমন দেখেন আমি যদি বলি যে যদি বলো তবে আসবো, এই যে দেখেন যদি, তবে, হ্যাঁ। এরপর হচ্ছে কি যা তুমি চাও তাই তুমি পাবে, তাহলে দেখেন যা তা। তাহলে এরকম জোড়া হলো সেটা হচ্ছে সাপেক্ষ যোজক বা নিত্য সম্বন্ধীয় অব্যয়, যেটা একটু আগে আপনাদেরকে এই কনসেপ্টটা ধারণা দিছি। এবার আসলে এই তিনটা আপনাদের অনেকের কনফিউশন আছে, আমি আবার এই তিনটা ক্লিয়ার করতেছি। প্লিজ দেখেন, আপনারা উত্তর করেন। 1 নাম্বার আমি বললাম, খেয়াল করেন আমি বললাম যে উচ্চ পদ ও সামাজিক মর্যাদা
সামাজিক মর্যাদা মর্যাদা সবার দরকার। তাহলে এইবার বলেন উচ্চ পদ ও সামাজিক মর্যাদা সবার দরকার, এখানে এই যে ওটা আছে এটা কোন ধরনের অব্যয় বলেন? 1 নাম্বার। 2 নাম্বার খেয়াল করেন, 2 নাম্বার আমি, হ্যাঁ, কিংবা তুমি, আমি কিংবা তুমি বলবো। এইবার বলেন আমি কিংবা তুমি বলবো, এখানে বলেন কিংবা এটা কোন ধরনের অব্যয়? 3 নাম্বার খেয়াল করেন, লোকটি ধনী অথচ জাকাত দেয় না, জাকাত দেয় না। এইবার বলেন এখানে অথচ এটা কোন ধরনের অব্যয় বলেন তো? এইবার তো পারা উচিত। দেখেন খেয়াল করেন প্লিজ, খেয়াল করেন, দেখেন উচ্চ পদ আর সামাজিক মর্যাদা দুটোকেই যুক্ত করছে। উচ্চ পদও চাই আবার সামাজিক মর্যাদাও চাই, তাহলে এই দুটোকে যুক্ত করা হয়েছে। কোনটাকে কি বাদ দেওয়া হয়েছে? না, দুটোকেই চাই, দুটোই দরকার। তার মানে এইটা হচ্ছে কি বলেন তো? এইটা হচ্ছে সাধারণ যোজক বা সংযোগ, বুঝছেন? এই যে প্রথমটা এটা সংযোগ অব্যয় বা সাধারণ যোজক। এবার দেখেন আমি কিংবা তুমি বলবো, এখন দেখেন হয় আমি বলবো না হলে তুমি বলবা। তুমি বললে আমি বলতে পারবো না, আমি বললে তুমি বলতে পারবা না। এই যে দেখেন দুইটার মাঝখান থেকে একটাকে বাদ দিয়ে দিল, এটাকে বলা এটা হচ্ছে বিকল্প যোজক। কি বলে বলেন তো? এই 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে বিয়োজক বা বিকল্প যোজক। এবার দেখেন 3 নাম্বারটা বুঝতে পারতেছেন, লোকটি ধনী, এটা কিন্তু পজিটিভ, অথচ জাকাত দেয় না, এটা আবার লোকটার অনুচিত, এটা নেগেটিভ। তাহলে এই যে মাঝখানে যে অথচ আছে, অথচ তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা, এটা হচ্ছে কি? সংকোচক বা বিরোধমূলক অব্যয়, সংকোচক বা বিরোধমূলক অব্যয়। এবার বলেন বুঝছেন কিনা? এবার বলেন বুঝছেন কিনা? বুঝছেন না বুঝছেন না? বলেন তো ভাইয়া বুঝছেন কিনা? এবার বলেন বুঝছেন? সামনে আগামু? আচ্ছা সামনে আগাবো, ভেরি গুড, সবগুলো কারেক্ট হয়েছে, থ্যাংক ইউ। এইবার আসেন আপনাদেরকে কিছু প্রশ্ন দিই, এন্ড এই প্রশ্নগুলো থেকে আমি আসলে দেখি যে আপনারা পারেন কিনা। এবার দেখেন, এইটা দেখেন, খেয়াল করে দেখেন, এখানে বলছে কোন বাক্যের সমুচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে। তাহলে সমুচ্চয় অব্যয় মানে বুঝছেন, হয় যোগ করবে, নাইলে বাদ দিবে, নাইলে প্লাস মাইনাস হবে, নাইলে কারণ বুঝাবে, নাইলে জোড়া হবে। ওই যে 5 প্রকার পড়লাম, এই 5 প্রকার ভিতরে আসবে। তো এখানে বলছে ধন অপেক্ষা মান বড়, এখানে বলছে তোমাকে দিয়ে কিছু হবে না, ঢং ঢং ঘন্টা বাজে, পড়ালেখা করো নতুবা ফেল করবে। তাহলে এইবার বলেন বলেন তো এটা কি হবে এখানে? ভেরি গুড, তাহলে বুঝতে পারতেছেন। এই যে দেখেন পড়ালেখা করো, দেখেন পড়ালেখা করো এইটা কিন্তু পজিটিভ, ফেল করবে এটা কিন্তু নেগেটিভ। তার মানে এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে কি? এটা সংকোচক অব্যয়। তাহলে বুঝতে পারতেছেন এটা সংকোচক অব্যয়, এটা সমুচ্চয়ের ভিতরে এটা চলে আসে, দেখছেন 13তম বিসিএস আসে। তার মানে এটার উত্তর হচ্ছে ডি। এটার উত্তর কি বলেন? এটার উত্তর হচ্ছে ডি। আমরা একটু পরের প্রশ্নে যাই। তো পরের প্রশ্নে বলছে তিনি সৎ, তাই সকলে তাকে শ্রদ্ধা করে। এখানে তাই এটা কি? তাই অব্যয়টা কি? একটু ভালো করে বুঝেন। তিনি সৎ তাই তাকে সবাই শ্রদ্ধা করে, এখানে এটার উত্তর হচ্ছে কি? সংযোজক অব্যয়। তাহলে দেখেন এটা একটু বুঝেন, এখানে দেখেন তিনি সৎ, এটা এটা ঠিক আছে, এটার সাথে সকলেই তাকে শ্রদ্ধা করেন, এই দুটো বাক্যকে যুক্ত করা হয়েছে না? ধরেন আমি বললাম যে তানভীর স্যার, দেখেন আমি বললাম যে তানভীর স্যার ভালো মানুষ, ভালো মানুষ, খেয়াল করেন, দেখেন তাই তিনি ভালো পড়ান, তিনি ভালো পড়ান, দুটাই কিন্তু ঘটনা আসলে সত্য। আমি মানুষ হিসাবেও ভালো, পড়াইও ভালো। তাহলে দেখেন তানভীর স্যার ভালো মানুষ, এইটা একটা অংশ, তিনি ভালো পড়ান, এই দুইটা অংশকে যুক্ত করছে তাই। তাহলে লোকটা সৎ, এটা তার একটা গুণ, আবার তার সম্পর্কে আবার বলা হচ্ছে তাই তাকে সবাই সম্মান করে। তাহলে এই তাইটা এটা হচ্ছে সংযোজক অব্যয়, বুঝছেন? এটা হচ্ছে সংযোগ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা তো কারণ যোজক হইতে পারতো, তিনি সৎ হওয়ার কারণে তাকে সবাই শ্রদ্ধা করে, ঠিক আছে, কিন্তু কারণ যোজক কি আমার অপশনে আছে? কথা বুঝেন, কারণ যোজক কি অপশনে আছে? নাই।
তাহলে কারণযোজক অপশনে নাই, তাহলে তার দুইটা বৈশিষ্ট্যকে যোগ করছে, তাই সেই হিসাবে আমরা এটাকে সংযোগযোগ অব্যয় দিতে পারি। আপনার কথা ঠিক আছে। মূলত প্রশ্নটাই ত্রুটি, মানে মূলত প্রশ্নটাতেই ঝামেলা আছে। ঝামেলাটা কিভাবে দেখেন ভাই, যদি এইটা হয় সংযোজক অব্যয়, তাহলে সমুচ্চয় অব্যয় হবে না? সমুচ্চয় অব্যয় তো হবে। তো প্রশ্নেই ভুল আছে, বুঝছেন? এখন যদি এইটা যদি না দিত তাহলে ঠিক ছিল, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এইবার আসেন, আমরা এটা মোটামুটি বুঝলাম। এরপর আমরা একটু দেখি এই প্রশ্নটা আমরা একটু সলভ করি। দেখেন এইটা, দেখেন কোনটি নিত্য সম্বন্ধীয়। এবার বলেন নিত্য সম্বন্ধীয় মনে আছে? ওই যে নিত্য সম্বন্ধীয় মানে কি বলেন? নিত্য সম্বন্ধীয় মানে কি? সমুচ্চয় হতে পারে না? পারে, বললাম তো প্রশ্নেই ভুল আছে, এটা প্রশ্নেই ঝামেলা আছে। তাহলে নিত্য সম্বন্ধীয় কি মনে আছে? সাপেক্ষ সর্বনাম বা নিত্য সম্বন্ধীয়। কি বলছি বলেন তো? জোড়া জোড়া আকারে হবে। এটা কি হবে বলেন? জোড়া জোড়া আকারে হবে। বলেন তো কি হবে? জোড়া জোড়া আকারে হবে। এখন দেখেন জোড়া আছে কোনটাতে? যথা তথা। তার মানে খ হচ্ছে কি? রাইট অ্যান্সার। খ কি? রাইট অ্যান্সার। বুঝছেন? ক কি হবে? রাইট অ্যান্সার হবে। ওকে, এইবার আসেন এই অব্যয়ের ভিতরে আরেকটা আছে, সেটাকে বলছে, সেটা হচ্ছে কি? অনন্যয়। অনন্যয় অব্যয়, বা এটার আরেকটা নাম হচ্ছে আবেগ। তো অনন্যয় বা আবেগ কি? অর্থাৎ এই ধরনের শব্দগুলো বাক্যে বসে বাক্যে কোনো অর্থ দেয় না, এই শব্দগুলো ছাড়াও বাক্যটা খুব পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করে। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম বাহ, দেখেন আমি বললাম বাহ, ছেলেটি অনেক মেধাবী। খেয়াল করেন, ছেলেটি অনেক মেধাবী। এখন দেখেন তো, এই যে ছেলেটি অনেক মেধাবী, এটা হচ্ছে আমার মূল বাক্য। দেখেন তো এখানে বাহ, এইটা যদি আমি বাক্য থেকে উঠাইও দিই, তাহলে দেখেন বাক্যটা কিন্তু পরিপূর্ণভাবে থাকে, ছেলেটি অনেক মেধাবী। তাহলে এইটা অতিরিক্ত বসছে, এই অতিরিক্ত বসলে সেটা হচ্ছে আবেগ বা অনন্যয়। যেমন আমি বললাম উফ, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো। এখন দেখেন এই যে এই বাক্যে তুমি অনেক দুষ্ট হয়ে গেছে, এইটা হচ্ছে আমার মূল বাক্য। এখন এই যে উফটা যুক্ত হয়েছে, এটা হচ্ছে আবেগ প্রকাশ করতেছে। এরপর আমি বললাম যাহ কি দুষ্টু, এই যে দেখেন আমি বললাম যে যাহ কি দুষ্টু, তাহলে কি দুষ্টু এটা হচ্ছে মূল বাক্য। এই যে বাহ যাহ এটা যে যুক্ত করলাম, এটা হচ্ছে আবেগ, এটা আবেগ প্রকাশ করতেছে, বুঝছেন? এরপর বললাম কি আহ, হ্যাঁ ভয়ে, খেয়াল করেন, এরপর বললাম ভয়ে, হ্যাঁ ভয়ে আতঙ্কিত হলাম, আতঙ্কিত হলাম। তাহলে এই যে আহ, এটা হচ্ছে কি? আবেগ বা অনন্যয় অব্যয়, বুঝছেন? বুঝছেন? এই যে একজন বলছে আহ কি সুন্দর দৃশ্য, তাহলে পারবেন না? এরকম আরো আছে সাবাস, তাহলে এটা বাক্যের আগে বসে, সাবাস দুর্দান্ত খেলেছো। যেমন বলো মরি মরি কি সুন্দর, তাহলে মরি মরি এটার কোনো অর্থই নাই, এটা বাক্যে এমনিই বসছে আবেগ প্রকাশের জন্য। মরিয়ম আক্তার মনি, স্যারের উচ্চারণ আহ, আচ্ছা বুঝছেন কথা? বুঝছেন? এইবার দেখেন একটা উদাহরণ দিই আপনাদেরকে, আপনারা তো বলবেন যে আমি হুদেই বলছি। দেখেন এই যে উদাহরণ আছে, মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, তাহলে মরি মরি এটার কোনো অর্থ নাই, তার মানে এটা কি বলেন তো? এটা হচ্ছে অনন্যয়, এটা কি? অনন্যয়, বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন আর কোনটা আছে, এই দেখেন বৃষ্টি পরে টাপুর টুপুর, তাহলে এবার দেখেন টাপুর টুপুর, ওই যে আপনাদেরকে তো আগেই পড়াইছি, টাপুর টুপুর হচ্ছে কি? অনুকার। অনুকার মানে কি বুঝছেন? মানে যেগুলো সাউন্ড, টাপুর টুপুর, ঝমঝম, রিমঝিম, শনশন, বনবন, হন হন, তো এইগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অনুকার। ঘেউ ঘেউ, প্রাণীর আওয়াজ, ঘেউ ঘেউ, বুঝছেন? শো শো, বুঝছেন? তো এগুলো হচ্ছে অনুকার। তাহলে অনুকারটাও আমরা মোটামুটি বুঝলাম। আচ্ছা, বইয়ের ব্যাপারটা আমি দেখতেছি, বই যথাসম্ভব পেয়ে যাবেন। আমরা বইটা খুব দ্রুত পাঠানোর জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ। অনেক প্রেশার হওয়ার কারণে বইটা একটু একটু সময় লাগতেছে। তো মোটামুটি আমাদের বেসিক পদ প্রকরণটা ক্লিয়ার। যতগুলো পদ আছে আমরা সবগুলো পদই পড়লাম। একটা বাকি আছে, সেটা হচ্ছে অনুসর্গ। এটা আসলে পড়ার কিছু নাই, অনুসর্গ হচ্ছে মুখস্থ করবেন,
এবং অনুসর্গটা আমরা নেক্সট মানে অনুসর্গটা আসলে এটার সাথে সম্পর্কিত না। অনুসর্গ এই টপিকটা আমরা একেবারে কোর্সের শেষের দিকে পড়বো, সেটা অ্যাকচুয়ালি এটা আলাদা একটা অধ্যায়, এটা আমরা পড়বো, বাট এটা এইটার সাথে আসলে এটা সম্পর্ক নাই। তো হোপফুলি আপনাদের পথ প্রকরণের ক্লাস ভালো লেগেছে এবং পথ পরিবর্তনের উপর আপনাদের আরেকটা ক্লাস ইনশাল্লাহ নিব। যদিও এই ক্লাসটা আসলে আমরা 2টা ক্লাসে শেষ করার কথা ছিল, বাট 2টা ক্লাসেই শেষ করছি। আপনাদের অতিরিক্ত আরেকটা ক্লাস নিব, যেখান থেকে আপনারা শব্দ দেখেই বুঝতে পারবেন যে এটা আসলে ঠিক আছে। অব্যয়ের বিশেষণটা আবার বুঝেন। অব্যয়ের বিশেষণটা হচ্ছে মানে যেটা অব্যয়, যেমন শতধিক নির্লজ্জ জন, ধিক হচ্ছে অব্যয় বা দিক মানে ধিক্কার। তাহলে কত ধিক্কার? উত্তর হচ্ছে শত। তাহলে দিক এটা একটা অব্যয়, এই অব্যয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে শত, তার মানে এটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। এটা কি? অব্যয়ের বিশেষণ। ঠিক আছে, বুঝছেন? ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। এবং আজকে যতটুকু পর্যন্ত পড়াইছি আপনাদের ডেট অনুযায়ী এটার উপর এক্সাম হবে, তো সবাই এক্সামগুলোতে অংশগ্রহণ করবেন। হ্যাঁ, গ্রুপে যে টপিকগুলো কাভারে যে টপিকগুলো দেওয়া আছে সেটা অনুযায়ী চলবে। জাস্ট এই ক্লাসটা যেটা অতিরিক্ত সেটা তো অতিরিক্ত থাকবেই, সো কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যৌগিক ক্রিয়ার গঠনবিধি বুঝাই দিন। যৌগিক ক্রিয়ার গঠনবিধি থেকে জীবন ও পরীক্ষায় প্রশ্ন আসবে না, সো এগুলো আসবে না। এটা আমার বইতে দেওয়া আছে, বাট এটা আমি মানে অলরেডি উঠাই দিয়েছি, মানে নতুন এডিশন এটা আসবে না। এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে না। তাহলে ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।